ভাসুরের সাথে পরকীয়া যার মিথ্যে অপবাদ দিয়ে দ্বিতীয় বিয়ে করে বউ ঘরে নিয়ে আসলাম মরিয়মের স্বামী, তাও আবার মরিয়মের ভাসুরের 1 বছর আগে ছেড়ে যাওয়া বউকে। শ্রাবণের আকাশে মেঘের ভার যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে পুরো পাড়ার উপর। কিন্তু আষাঢ় শ্রাবণে মেঘের চেয়েও ভারী হয়ে আছে মরিয়মের বুকের ভেতরটা। 4টে বছর সে এই সংসারে নিজের রক্ত পানি করেছে, হাড়ে ধোয়া থেকে শুরু করে শাশুড়ি পায়ের সেবা কিছু বাদ দেয়নি। অথচ আজ আজ সেই ঘরের উপছে নতুন বউ। নতুন বউকে তা জেনে পুরো গ্রামের মানুষের চোখ কপালে উঠেছে। ভাসুর রফিকের বছরখানেক আগে ছেড়ে দেওয়া বউ শিউলি। বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আছে মরিয়ম। তার চোখ দুটো রক্ত জবা ফুলের মতো লাল, কিন্তু পানি গড়াচ্ছে না। বুকের মধ্যে আগুন জ্বালালো, বুঝে চোখের পানি শুকিয়ে যায়। উঠোনে তখন নতুন কানের আলতা পরা পায়ের ছাপ পড়েছে। মরিয়ম স্বামী জাহিদ নতুন বউয়ের হাত ধরে ঘরে তুলেছে, মুখে বিজয়ের হাসি। উঠোনের এক কোণে দাঁড়িয়েছিল মরিয়ম শাশুড়ের রাবেয়া বেগম। মুখটা কুঁচকে অসন্তুষ্ট প্রকাশ করলেও মনে মনে হয়তো ছেলে জিতে গেছে ভেবেই এক ধরনের সূক্ষ্ম তৃপ্তি পাচ্ছে। মরিয়মকে দেখে জাহিদ থমকে দাঁড়ালো শিউলিও, তার মুখের এক চিলেতে বিজয়ও বাঁকা হাসি। জাহিদ শিউলির হাত ছেড়ে দিয়ে ধূপধাপ সামনে এগিয়ে এলো। মরিয়মের মুখোমুখি দাঁড়িয়ে গলা কাকারি দিয়ে বলল, এমনের সাপের মতো চেওয়া আছো কেন? ঘরে মাল ঘরে আইছে, তোর পেট জ্বালছে নাকি? মরিয়ম কড়া চোখে জাহিদের দিকে তাকালো। তার গালে কোনো কাঁপুনি ছিল না, ছিল চরম বিষের ধার। ঘরের মাল ভাসুরে ছেড়ে দেওয়া উচ্ছিষ্ট এক তোর ঘরে মাল হইল জাহিদ? তোর লজ্জা করে না? নিজের ভাই যেটাকে দূর দূর করে কইরা তাড়িয়া দিল, তুই সেটারে আবার গলা ঝুলাইয়া আনলি? জাহিদের মুখ এমন মুহূর্তে লাল হয়ে উঠল। রাগ সামলাতে না পেরে সে হাত উঁচিয়ে মরিয়মের দিকে তেড়ে এলো। মরিয়মের বুকের ভেতরটা ধক করে উঠল। ভাসুর রফিকের সাথে তার সম্পর্ক মিথ্যে, একবারে জলজ্বালাতো মিথ্যে। জাহিদ মরিয়ম চিৎকার করে উঠল, আল্লাহর ভয় কর। নিজের ভাই আর নিজের বউয়ের নামে এমন জঘন্য মিথ্যে অপবাদ দিতে তোর জিভ খসে পড়ে না? রফিক ভাই আমার ভাইয়ের বয়সী, আর তুই তুই নিজের পাপ ঢাকতে আমার গায়ে এই কলঙ্ক ছিটালি? শিউলি এবার তার ঘোমটা একটু সরিয়ে সামনে এলো। তার গলার আওয়াজ মিষ্টি কিন্তু বিষে ভরা। ওই মরিয়ম বুবু, এত চিল্লাচিল্লি করতাছিস কেন? নিজের পাপ কি আর চিল্লালেই ধোয়া যায়? তুমি আবার রফিক ভাইয়ের রাইতে বিরাতে রান্নাঘরে কি করতা? আমি নিজের চোখে দেখি নাই? তুমি তো দুধের মাসি না, এরকম ধোয়া তুলসীর পাতা। জাহিদ তোমারে একদিন মাথায় তুলিয়া রাখেছে, তাই তুমি তাইরে চোখ ঠাইরা ভাসুরের সাথে পিরিতি চালাইছো। মরিয়ম স্তম্ভিত হয়ে গেল। শিউলির দিকে পা বাড়াতে শাশুড়ি রাবিয়া বেগম মাঝখানে এসে দাঁড়ালেন। থাম মরিয়ম, একদম পা বাড়াবি না। তুই নাকি সতী। শিউলি যখন কইতাছে তখন কি অমনি অমনি কইতাছে? রফিকের কপাল ভালো, সে তারে সাইরা দিয়ে এই সংসার থাইকা বইয়া হয়ে গেছে। আর তুই আমার ছোট পোলাটারে বলদ বাইনে এই ঘরে রাজত্ব করে ভাবলি? মরিয়ম এবার হেসেই ফেললো, এক করুণ ভয়ার্থ হাসি। ও বুঝেছি, সব বুঝতে পারছি। মরিয়ম জাহিদের দিকে আঙুল তুলো, তোর সাথে শিউলি তলে তলে কতদিন পিরিত জাহিদ? রফিক ভাই যখন শিউলিরে তালাক দিয়া চলে গেল তখন থেকে তোদের এই নাটক শুরু, তাই না? তোরা দুজন মিলে আমার এই রফিক ভাইয়ের নামে এই নোংরা অপবাদ সাজাচ্ছিলি, যাতে সমাজ তোদের এই আকামো ভালো চোখে দেখে, যাতে তুই মরে মাথায় গিয়ে বলতে পারিস বউ আমারে ঠকাইছে। তাই আমি ভয়ে ছেড়ে দেওয়ার বউকে উদ্ধার করেছি। ধিক্কা তোদের। জাহিদ যেন মরিয়মের এই সোজা কথা ধাক্কা খেলো। তার চেহারায় চতুরি ধরা পড়ে যাওয়ার এক ধরনের ভীতু ফুলে উঠল, কিন্তু পরক্ষণে সে হিংস্র হয়ে উঠল। একদম ফাজিলপানা করবি না মরিয়ম। তোর এই মুখে অনেক কথা ফুটেছে, নাকি তুই ভাবছস তোর এই নাটক দেখায় আমি গলা জামু? শিউলি ঘরে আসলা বউ ছিল, আর আসলে বউ হইয়া ফিরল। তুই এখন এই ঘরের দাসী, থাকলে থাক, না থাকলে আজ যেখানে তাকানে বানানো হয়েছে বেবি বাচ্চি, আর আসল পাপীরা বিজয়ের হাসি হাসছে। শিউলি মুচকি হেসে জাহিদের বাহু চেপে ধরলো, ছাড়ো তো জাহিদ, ওনাকে বলো লাভ নেই। ঘরে চলো আমি ক্লান্ত জাহিদ। মরিয়ম হঠাৎ গর্জে উঠলো, বাহ শিউলি বাহ! যে স্বামী তোরে 1 বছর আগে দূর দূর কইরা তাড়িয়া দিছে, তার ছোট্ট ভাই এখন তুই জাহিদ রইয়া তাকে ডাকতাছিস, আবার তার সাথে এক বিছানায় শুয়ে আইতাছিস। তোর লজ্জা শরমের লোমশ মাত্র নেই? শিউলির চোখ মুখ বাঁকিয়ে বলল, জাহিদ আমারে সম্মান দিয়ে মর্যাদা দিছে, তোমার মতো ভাসুরের গলা লাগে পরকিয়া তো করি নাই। বেশি কথা বললে জাহিদ তোমারে এখনই এক কাপড়ে
বাইর কইরা দিব। বাইর কইরা তুই কে রে শিউলি? মরিয়ম এক পায়ে এগিয়ে এলো। তার চোখে এখন আগুনের শিখা। তুই ভাবছিস তুই জিতে গেছিস। অপরাধ দিয়া নোংরামি কইয়া তুই এক পুরুষে পাইছিস। কিন্তু মনে রাখিস যে পুরুষ নিজের বড়রে কাদা ছিটাইয়া আরেকজনের ঘরে তোলে সে পুরুষ কোনোদিনও কারো আপন হয় না। আজ আমার সাথে যা করলো কাল তোর সাথে তাই করব। জাহিদ মরিয়মের দিকে তেড়ে এসে তার জামার হাতে চেপে ধরলো। তুই বেশি কথা বলতাছিস মরিয়ম। তোরে আমি তালাক দেই নাই। এইটাই তোর ভাগ্য। এই ঘরে তুই থাকবি, শিউলির দাসী হইয়া থাকবি। জুটলে খাবি, না জুটলে না খায় থাকবি। মরিয়ম হ্যাঁচকা টানে জাহিদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দিল। তারপর সোজা হয়ে দাঁড়ালো। তার চেহারায় এখন আর কোনো অসহায়ত্ব নেই, আছে এক কঠিন আত্মপণ। তোর তালাকের আশায় আমি বইসা নাই জাহিদ। তোরে এই নোংরা পচা ডোবায় আমি এক মুহূর্তেও থাকবো না। যে সংসারে চরিত্রের কোনো দাম নেই, যে সংসারে নিজের পাপ ঢাকতে ভাসুর আর বউয়ের গায়ে কলঙ্ক মাখানো হয়, সেই সংসারে আমি পায়ে ঠেলি। শাশুড়ি রাবেয়া বেগম আঁতকে উঠলেন। কি কইলি তুই? ঘর ছাইরা যাবি? বাপের বাড়ি গিয়ে কি করবি? সতীপানা দেখাইয়া লাভ নাই। গ্রামে মুখ দেখাইতে পারবি না। মরিয়ম শাশুড়ির দিকে ঘুরে দাঁড়ালো। মা, এতদিন তোমারে নিজের মায়ের মতো মানছি, কিন্তু আজ বুঝলাম তুমিও এই পাপের আশীর্বাদ। গ্রামের মুখ কে দেখাইতে পারবে আর কে পারবে না তা সময় বুঝাইয়া দিব। আমি সত্যের ওপর আছি, আল্লাহ আমার সাথে আছে। কিন্তু তোরা তোরা তো জ্যান্ত জীবন্ত লাশ। তুই শিউলির সতীপানায় ঢোল বদলাইছিল, সে ঢোল একদিন তো মাথায় ভাঙবই। মরিয়ম আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। তার ঘরে গিয়ে নিজে দুটো শাড়ি আর বাপের দেওয়া এক জোড়া রূপার চুড়ি একটা ছোট পোটলায় বাঁধলো। কোনো কাদাক নাই নেই, কোনো অনুনয় বিনয় নিয়ে সে বাইরে বেরিয়ে এলো। শিউলি আর জাহিদ তখন বারান্দায় দাঁড়িয়েছিল। জাহিদের মুখে এক ধরনের অপরাধ বোঝার আর অস্বস্তি স্পষ্ট, কিন্তু শিউলির চোখে জিতের অহংকার। মরিয়ম বারান্দার সামনে এসে থামলো। জাহিদের দিকে তাকিয়ে শান্ত অশস তীব্র গলায় বলল, তোর সাথে 4 বছরের সংসারে আছে জাহিদ, আজ তোর আসল চেহারা দেখে গেলাম। তুই শুধু আমারে ঠকাইলাই, তুই তোর ভাই রফিক ভাইয়েরও কলঙ্ক করলি। কিন্তু মনে রাখিস, আল্লাহ বিচার খুব সূক্ষ্ম। আজ তুই হাসি মুখে শিউলিরে ঘরে তুললি, কাল এই শিউলি তোর গলায় ফাঁস হইব। জাহিদ কিছু বুঝতে চাইলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মরিয়ম পা বাড়ানো উঠোনের দিকে। শ্রাবণের মেঘ ভেঙে তখন ঝমঝম করে বৃষ্টি নামলো। সেই ধারাও স্নানে মরিয়ম যেন 4 বছরের সব নোংরা স্মৃতি ধুয়ে মুছে পরিষ্কার করে গেল। সে মাথা উঁচু করে সোজা রাস্তার দিকে হেঁটে চলল। পেছনে পড়ে রইল একটি মিথ্যে অপবাদের সংসার, একজন ভীতু ও প্রতারক স্বামী, আর এক বিষাক্ত নারী। মরিয়ম জানে তার সামনের পথ কঠিন, কিন্তু এই পথচারের চেয়েও সেই পথ অনেক বেশি পবিত্র। সে হেঁটে চলে এক নতুন ভোরের সন্ধানে, যেখানে অপরাধবোধের কোনো স্থান নেই, আছে শুধু নিজের আত্মসম্মান। শ্রাবণের ঝুম বৃষ্টি ততক্ষণে ধরে এসেছে। বিকেলে থমথমে নিস্তব্ধতা নেমে এসেছে পুরো গ্রাম জুড়ে। জাহিদের বাড়ির পরিবেশটা বরফের মতো ঠান্ডা, যেন একটু আগে একটা বিরাট বড় তাণ্ডব বয়ে গেছে। মরিয়ম ভিড় ছেড়ে বেরিয়ে গিয়ে উঠেছিল গ্রামের এক কোণে তার বাপের জর্জরিত ভিটায়, কিন্তু তার পেছনে রয়ে গেছে এক বিষাক্ত চক্রান্তের জাল। পরের দিন পরন্ত বিকেলে মরিয়ম বাপের বাড়ির উঠোনে এলাকায় বসে চাল ঝাড়ছিল। শান্ত নিরীহ মেয়েটার বুকের ভেতর যেন তুষের আগুন জ্বলছিল। সে জানতো বাপের বাড়ি সে বেশি দিন আশ্রয় পাবে না। বৃদ্ধ বাবা আর ভাবি করার চাহনি তাকে মুহূর্তে বুঝিয়ে দিয়েছে, সমাজ যাকে উল্টা বলে ডাকিয়ে দিয়েছে, তাকে বাপের ঘর বেশি দিন ঠাঁই দেবে না। ঠিক এমন সময় বাপের বাড়ি কাঠের গেটে ঠেলে ভেতরে ঢুকলো তার ভাসুর রফিক। উনারে দেখে মরিয়ম চট করে মাথায় ঘোমটা টেনে সোজা হয়ে দাঁড়ালো। রফিকের লম্বা চওড়া গঠন আর মুখের কঠিন ভাব, চিৎকার রফিকের সে নিজের ভাইয়ের মতোই মান্য করেছে, যা গম্ভীর পুরো গ্রামের শিম চলে। তোমার সাথে কিছু দরকারি কথা আছে। মরিয়ম চোখ নিচু করলো, বলো। বলেন রফিক ভাই, আপনি সুস্থ আছেন তো? রফিক একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে পান বার করে মুখ পড়লেন। আমি সুস্থ থাকি কিভাবে বলো? যে অন্যায় ঝড় আমার তোমার উপর দিয়ে বয়ে গেল, তারপর কি সুস্থ থাকা যায়? তুমি তো রাগ করে ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এলে, কিন্তু ভেবেছে এখানে কতদিন থাকতে পারবে? মরিয়ম চোখের কোণে জমে থাকা পানিটা আঁচলে চেপে বলো, যেখানে স্বামীর সম্মানায় সেখানে দায়ী হয়ে থাকার চেয়েও বাপের বাড়ি এক কোণে পড়ে থাকা অনেক ভালো রফিক ভাই। বাপের বাড়ি এক কোণে ও সমাজ তোমারে শান্তিতে থাকতে দেবে না মরিয়ম। রফিকের গলার স্বর এবার আরো শক্ত হয়ে উঠল। তোমার বাবা বৃদ্ধা, ভাই নিজের সংসার সামলাতে ব্যাকুল। কয়দিন পর তোমার ভাবি যখন তোমারে নিয়ে তাচ্ছিল্য করবে, তখন কোথায় যাবে? আর এই সমাজ, তুমি কি জানো মোড়ের মাথায় হাটের বাজারে কি রটানো হয়েছে? মরিয়ম চমকে রফিকের দিকে তাকালো। কি রটানো হয়েছে রফিক ভাই? জাহিদা শিউলি এই নোংরা
খেলাটা হুট করে খেলেনি। রফিক রূপ সত্যটা উগরে দিলেন। তারা গত কয়েক মাস ধরে পুরো গ্রামে এক বিষ ছড়িয়ে দিয়েছে। আজ পুরো সমাজ জানে তুমি আর আমি নাকি বছরের পর বছর ধরে পরকীয়ায় লিপ্ত ছিলাম। শিউলি নাকি আমাদের হাতে নাতে ধরেছে, তাই আমি উনাকে তাড়াইছি। আর জাহিদ নাকি তোমারে শাস্তি দিতে শিউলির ঘরে তুলেছে। মরিয়মের হাত থেকে চালের কুলাটা খসে মাটি পড়ে গেল। সে চিৎকার করে উঠতে চাইলে কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। এসব এসব মিথ্যে কথা, এসব বিশ্বাস করেছে রফিক ভাই? মরিয়মের গলা কাঁপছিল। মানুষ মিথ্যাটা সহজে বিশ্বাস করে মরিয়ম। রফিক তেজের সাথে বলেন, সমাজ এখন ধরে নিয়েছে যা রটে তা কিছু হলেও ঘটে। এখন বাস্তবতা শোনো, এই অপবাদ গায়ে মেখে তোমাদের আর কোনো পুরুষ কোনোদিনও বিয়ে করবে না। গ্রামের কোনো পরিবার তোমারে বউ ঘরে তুলবে না। আর বাপের বাড়িতেও তুমি বেশি দিন মাথা গুঁজে থাকতে পারবে না। তাহলে তোমার ভবিষ্যৎ কি? মরিয়ম হাঁটু মুখ গুজে ডুকরে কেঁদে উঠল, আল্লাহ, আমি তবে কোথায় যাব? যে পাপ আমি করি নাই সে পাপের শাস্তি আমি কেন পাচ্ছি? রফিক উঠে দাঁড়ালেন। মরিয়মের একদম মুখোমুখি এসে শক্ত গলায় বললেন, যে পাপ আমরা করিনি সে পাপের শাস্তি তখন সমাজে আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। তবে সেই কলঙ্কটা সত্যি করে দিলে ক্ষতি কি মরিয়ম? মরিয়ম থমকে গেল। জল ভরা চোখে তাকাতে দেখলো রফিকের চাহনিতে এক কঠিন প্রতিজ্ঞার আগুন। আপনি কি বলছেন রফিক ভাই? আমি বলছি আমরা বিয়ে করব। রফিকের সোজাসাপটা জবাব। তুমি আর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। রফিক ভাই। মরিয়ম আজকে দুপা পিছিয়ে গেল। আপনি কি বলছেন? আপনি আমার ভাসুর। জাহিদ আপন বড় ভাই। আপনার সাথে আমার বিয়ে। মানুষ তো আমাদের আরো পাপিষ্ঠ ভাবে, বলবে শিউলি আর জাহিদ যা বলেছিল তাই সত্যি বলুক। রফিক গর্জে উঠল না, কিন্তু ওনার গলায় গম্ভীর্য চারপাশে কেঁপে উঠল। মানুষ তো এমনিতেও আমাদের পাপিষ্ঠ ভাবছে। তুমি বাপের ঘরে তিল তিলে তিলে মরলেও কেউ তোমারে সতী বলবে না। আর জাহিদ, জাহিদ শিউলিরে নিয়ে হাসবে যে সে তোমারে রাজপথে ভিখারি বানিয়ে দিছে। রফিক এক পায়ে এগিয়ে এসে মরিয়মের চোখের দিকে তাকালেন। মরিয়ম, জাহিদ তোমারে মৌখিকভাবে তাড়িয়ে দিয়েছে আর আপদ দিয়ে স্ত্রীর সব অধিকার হারিয়েছে। কাজী ডেকে আমি শরীয়ত আইন মোতাবেক তোমার ইজ্জত শেষ হওয়ার ব্যবস্থা করব। তারপর আমার বিয়ে করব। যে অপবাদ ওরা আমাদের গায়ে মাখিয়েছে সেই কলঙ্ক সত্যি করে ওদের মুখে আমি সশব্দে চাবুক মারবো। চিন্তা করো না, স্বামীর অধিকার নিয়ে কখনো আসবো না। মরিয়ম কাঁপতে কাঁপতে বলল, কিন্তু কিন্তু সমাজে কি দেখে নেবে? রফিক শক্ত গলায় বলল, সাহিল আর শিউলি চেয়েছিল আমাদের অনাথ করে রাস্তায় বসাবে, কিন্তু তুমি যদি আমার বউ হয়ে ওই ভিটায় আবার পা দাও, তবে জাহিদের বুকের ওপর পা দিয়ে তোমার এই সংসারে আসল গিন্নি বানাবো। যে ভাই নিজের বউকে কুলাটা বানিয়ে আরেকজনের ঘরে তোলে সে আমার ভাইয়ের যোগ্য না। উনার চোখের সামনে তুমি রাজত্ব করবে। এর চেয়েও বড় শাস্তি জাহিদের জন্য আর কি হতে পারে? মরিয়ম নিচুপ হয়ে গেল। তার নরম মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে ভয় পাচ্ছিল, কিন্তু রফিকের প্রতিটি কথা ভেতরে লুকিয়ে থাকা গম্ভীর যুক্তি আর আশ্রয়ের সত্যটা যে সে স্বীকার করতে পারল না। সত্যি তো, বাপের বাড়ি সে বোঝা হয়ে কতদিন থাকবে? আর যে দাগ লেগে গেছে তা তো কোনোদিনও মুছবে না। মরিয়ম ধীরে কণ্ঠে বলল, আপনি নিশ্চিন্তে রফিক ভাই, এতে আপনার সম্মান নষ্ট হবে না তো? রফিক এক চিলেতে করা হাসি হাসতেন। আর আমার সম্মান বাঁচানোর জন্যই লড়াই করার ক্ষমতা আমার কাছ আছে মরিয়ম। তুমি শুধু বলো, অন্যায়কারীদের কাছে হেরে বাপের ঘরে তিলে তিলে মরে নাকি রফিক শেখের পাশে দাঁড়িয়ে কলঙ্কের বর্ম বানিয়ে ওদের ধ্বংস দেবে? মরিয়ম চোখ মুছে সোজা হয়ে দাঁড়ালো। শ্রাবণের মেঘে বাতাসে তার চেহারায় এক নতুন আত্মপ্রণয় ফুটে উঠল। সে বুঝলো নিজের বাঁচতে অপরাধীদের উপযুক্ত শিক্ষা দিতে এই কঠিন পথে তাকে হাঁটতে হবে। আমি রাজি রফিক ভাই, যা ওরা কেন ওকে করে নাই। যেখানে এক নিরীহ নারী তার মিথ্যে কলঙ্ককে বানিয়ে নিয়ে অন্যায়ের বিরোধের সবচেয়ে বড় ষড়যন্ত্র। শ্রাবণের মেঘ ভাঙা রোদের ছটা পড়েছে মরিয়মের বাপের বাড়ির উঠোনে। চারপাশে বাতাসে যেন এক অদ্ভুত নিস্তব্ধতার উত্তেজনা থমথম করেছে। কাল বিকেলে রফিক এসে যে প্রস্তাব দিয়ে গেছে, সারা রাত মরিয়মের চোখের পাতায় এক কহানি। শিউলি সে বিষাক্ত বাঁকা হাসি, জাহিদের গায়ে জোরে আর শাশুড়ি করা কথাগুলো বারবার তার কানে কাছে গুঞ্জন করে উঠেছে। আজ পরিস্থিতি তাকে এক কঠিন শান দেওয়া ছুরির মতো ধারালো করে তুলেছে। যে সমাজ তাকে না ভেবে না জেনে এক রাতে ব্যভিচারী বানিয়ে দিল, সেই সমাজে মুখে চাবুক মারার জন্যই তাকে এক কঠিন পথে হাঁটতে হবে। সকাল 8টা বাজতে বাপের বাড়ির উঠোনে
কাঁচা সুপারি আর খানের গন্ধ ছড়িয়ে পড়ল। রফিক কাজে নিয়ে সোজা বাপের বাড়ি উঠোনে এসে হাজির হয়েছে। সাথে নিয়ে এসেছে গ্রামের দুজন মুরব্বী ও গণ্যমান মাতব্বরকে। মরিয়মের বৃদ্ধ বাবা রহিম শেখ বারান্দায় খুঁটি ধরে কাঁপছিলেন। উনার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। রফিকের মতো প্রভাবশালী মানুষ যখন স্বয়ং এসে এই বিয়ে প্রস্তাব দিল, তখন বৃদ্ধা বাবার মুখে কোনো শব্দ ফুটল না। কিন্তু মরিয়ম ভাবি আমিনা বেগম উঠোনের এক কোণে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করছিলেন, কি রূপ আগুন রে বাপ! এক ভাইয়ে ছেড়ে দিল তো কি হয়েছে? বড় ভাইয়ে এক রাতেই বশ কইরা ফেললো। কলঙ্কারি মাইয়া বলতেই তো এমনি এমনি আর রটে নাই। কথাটা রফিকের কানে পৌঁছাতে সেই ঘুরে দাঁড়ালো। রক্তচক্ষু দিয়ে আমিনা বেগমের দিকে তাকাতেই ভাবির ভয়ে এক পা পিছিয়ে ঘরের ভেতর কেটে পড়লো। রফিক শান্ত অথচ ইমাতের মতো শক্ত গলায় কাজীকে বলল, কাজী সাহেব, শরীয়ত আইন অনুযায়ী যা যা করণীয় সব হিসেব চুকিয়ে কাগজ তৈরি করেন। ইজ্জতের নিয়ম আর আগের তালাকের সব আইনি দস্তাবেজ আমি কাল রাতে তৈরি করে রাখছি। জাহিদ যে মুখে মৌখিকভাবে আর সামাজিকভাবে মরিয়মকে বিদায় দিচ্ছে, তার সমস্ত প্রমাণ এখন এখানে আছে। কাজী সাহেব চশমাটা নাকের উপর তুলে কাগজগুলো নেড়ে চেড়ে দেখলো। রফিকের কথার উপর কথার বলার সাহস এই পুরো পরিপুর গ্রামে কারো নেই। রফিক শুধু গায়ে জোরেই নয়, বুদ্ধিতে আর সম্পদে এই এলাকার প্রধান কাণ্ডারি। মরিয়ম ঘরের ভেতরে এক কোণে বসেছিল। তার পরনে একটা সাধারণ সুতি শাড়ি, চোখে পানি নেই, আছে এক অসীম শুকনোতা। রফিকের দরজায় এসে দাঁড়ালেন মরিয়ম। রফিকের কণ্ঠ গম্ভীর। কাজী সাহেব ডাকছেন, সাইদ আনতে হবে। মরিয়ম ধীরে পায়ে উঠে এলো। তার হাতের তালু ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু রফিকের শান্ত নিস্তল চেহারার দিকে তাকাতে তার বুকের ভেতরে এক অজানা সাহস ভর করলো। সে টেবিলে এক বসে এবং কাজী সাহেবের বাড়িয়ে দেওয়া কমলাটা হাতে নিল। তিনবার কবুল বলার সময় পুরো উঠোন যেন থমকে গিয়েছিল। মরিয়ম যখন সই করলো, তখন তার মনে হলো সে শুধু একটা কাবিননামা সই করলো না, বরং জাহিদার শিউলি তৈরি করা ফাঁদের হাতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। বিরাহ সম্পদ হতে রফিক কাজীদের বিদায় জানিয়ে মরিয়মের বাবার সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে এক তোড়া টাকা বের করে উনার হাতে দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না। মরিয়ম এতদিন ছিল জাহিদের অবহেলিত বউ, কিন্তু আজ থেকে সে রফিক শেখের সম্মানের আশীর্বাদ। উনার গায়ে একটা আঁচল আঁকতে আমি দেব না। রহিম শেখ চোখের পানি মুছে রফিকের হাত দুটো চেপে ধরলেন। রফিক রে, তোরা দুই ভাই মিলে আমার মেয়েটারে জীবনটা কি বানাইলি! তবে আমি জানি তুই যা করিস ভেবে চিন্তে করিস। আমার মেয়েটাকে দেখিস বাপ। রফিক কোনো উত্তর না দিয়ে মরিয়মের পোটলায় নিজের হাতে তুলে নিল। তারপর মরিয়মের দিকে তাকিয়ে বলল, চলো মরিয়ম, তোমার আসল ঘরে ফিরে যাওয়ার সময় হয়েছে। ঝুম বৃষ্টির পর বিকেলে আলোটায় বেশ পরিষ্কার। জাহিদের বাড়ির উঠোনে তখন এক উৎসবের আমেজ। শিউলি নতুন বইয়ের লাল শাড়ি পরে বারান্দায় বসে পান চিবোচ্ছে, আর জাহিদ মোড়ে মাথা থেকে শিউলির জন্য নতুন মিষ্টি কিনে এনে উজাড় করেছিল। শাশুড়ি রাবিয়া বেগম উঠোনে বসে নতুন বইয়ের গুণগান গাইছিল। মরিয়মের বাপের বাড়িতে তাড়িয়ে দিয়ে সে যেন কোনো এক বিরাট যুদ্ধ জয় করে ফেলেছে। ঠিক তখনই গেটের এক জোড়া শক্ত জুতার আওয়াজ হলো। জাহিদ চৌকিতে ঘুরে তাকালো। গেটে ঠেলে ভেতরে ঢুকেছে রফিক শেখ। কিন্তু রফিক একা নয়, উনার ঠিক পেছনে উনার ছায়ায় দাঁড়িয়ে আছে মরিয়ম। মরিয়মের পরনে একখানা লাল সুতি শাড়ি, আর হাতে রফিকের দেওয়া নতুন এক জোড়া সোনার চুড়ি। মরিয়মের চেহারা সেই দিনে সেই করুণ অসহায়ত্ব বা কান্না বিন্দুমাত্র নেই। সে মাথা উঁচু করে সোজা হয়ে রফিকের পাশে দাঁড়িয়ে আছে। জাহিদের হাত থেকে মিষ্টির প্যাকেটটা মাটিতে পড়ে গেল। শিউলির মুখে হাসি এক লহমায় উবড়ে গেল। তার চোখ দুটো ভয়ে ও বিস্ময়ে কপালে উঠল। শাশুড়ি রাবেয়া বেগম দাঁড়াতে গিয়ে প্রায় আছড়ে খাচ্ছিল। জাহিদ দাঁতে দাঁত চেপে এক পায়ে এগিয়ে এলো। রফিক ভাই, এমন কুলাটা মাইয়ারে তুই আবার এই ভিটায় নিয়ে আসলো কেন? ওরে না কাল আমি বাইর কইরা দিছি। আর তুই মরিয়ম, তোর লজ্জা করে না আবার এই ঘরে পা দিতে আইসোস? কথাটা শেষ হতে রফিক এক পায়ে এগিয়ে এলো। উনার ধমকে পুরো বাড়ি কেঁপে উঠলো। মুখ সামনে কথা বল জাহিদ, তোর সামনে কে দাঁড়িয়ে আছে জানিস? জাহিদ তোতলাতে উঠে বলল, কে আবার? তোর ছেড়ে দেওয়া আর আমার তাড়িয়ে দেওয়া একটা। চুপ! রফিক গর্জ। উনার কণ্ঠে তেজ। বারান্দায় টিনের চাল গিয়ে বাড়ি খেলো। একদম চুপ! তোর সামনে দাঁড়িয়ে আছে এই শেখ বাড়ির বড় বউ রফিক শেখের বিবাহিত স্ত্রী মরিয়ম বেগম। কথাটা যেন পুরো উঠোনের একটা পরমাণু বোমার মতো ফাটলো। জাহিদ কয়েক পায়ে পিছিয়ে গেল। উনার চোখ দুটো বিশ্বাস করতে পারছিল না। কি কি বলেছিলি তুই রফিক ভাই? বিয়ে? এই মালটারে বিয়ে করেছিস? শিউলি বারান্দা থেকে প্রায় দৌড়ে নিচে নেমে এলো। উনার মুখ দিয়ে শোনা উঠছিল রাগায় ভয়ে। রফিক, আপনি এই কাজ করতে পারলেন? যে মায়েরা নিয়ে আমরা এই মিন যে
মাইয়া আপনার সাথে পরক্রিয়া করার গুঞ্জন উঠেছিল, আপনি সেটারে সত্যি সত্যি বউ বানাইয়া ঘরে আনলেন। আপনারা দুজন কত বড় পাপিষ্ট। মরিয়মের এবার নীরবতা ভাঙলো। সে ধীরে পায়ে শিউলির একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তার গলায় আওয়াজ মিষ্টি, কিন্তু তাতে ছিল চাবুকের মতো বিষের ধার। কি বললা শিউলি আপা? মরিয়ম ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, পাপিষ্ঠা, তোমরা না সারা গ্রাম জুড়ে রটাইছিলে যে রফিকের সাথে আমার পরক্রিয়া চলতো। তোমরা না সবাইকে বলেছিলে আমরা রাতের অন্ধকারে পাপচার করতাম। কাল পর্যন্ত তোমরা মিথ্যে ছড়াইছিলা। আজ আমরা সেই মিথ্যাটাকে সত্যি বানিয়ে দিলাম। এত তো তোমরা খুশি হওয়ার কথা, তাই না? শিউলি ব্যবহার হয়ে গেল। মরিয়মের গলায় এই তেজ সে কোনোদিনও শোনেনি। জাহিদ রাগে কাঁপতে কাঁপতে রফিকের দিকে তেড়ে এলো। রফিক ভাই, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আমার ছেড়ে দেওয়া বউকে তুই বিয়ে করলি। রফিক এক হাত বাড়িয়ে জাহিদের কলার জামার কলার শক্ত করে চেপে ধরলো। তারপর মুখটা জাহিদের একদম কাছে নিয়ে বরফ শীতল গলায় বলল, বিশ্বাসঘাতকতা? তুই আমার 1 বছর আগে ছেড়ে দেওয়া বেশ্যা বউ শিউলিকে বিয়ে করে এই ভিটায় তুলতে পারিস, আর আমি আইনত শরীয়ত মেনে তোর তাড়িয়ে দেওয়া নির্দোষ বউকে সম্মান দিয়ে ঘরে তুলতে পারি না? রফিক এক ঝটকায় জাহিদের পেছনে ঠেলে দিল। জাহিদ সামলাতে না পেরে উঠোনের মাটিতে পড়ে গেল। শোন জাহিদ, রফিকের কণ্ঠে এবার পুরো গ্রামের উদ্দেশ্য ঘোষিত হলো, তুই চেয়েছিলিস মরিয়মকে বাপের ঘরে তাড়িয়ে দিয়ে উল্টা বানিয়ে সারা জীবন তিলে তিলে মারতে। তুই ভেবেছিলিস শিউলিরা নিয়ে তুই এই ভিটায় রাজত্ব করবি, আর মরিয়ম কেঁদে কেঁদে ভিখারি হবে। কিন্তু আজ থেকে এই বাড়ির চাবি, এই বাড়ির অধিকার আর এই ভিটার রাজত্ব রফিক শেখের বউ মরিয়মের হাতে। শাশুড়ি রাবিয়া বেগম এবার বুক চাপড়ে কেঁদে উঠলেন। ওরে রফিক, তুই নিজের ছোট ভাইরে বউরে ঘরে তুললি, গ্রামবাসী আমাদের থুথু দেবে রে। আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? রফিক উনার দিকে ঘুরে তাকালো। উনার চোখে কোনো দয়া ছিল না। মা, যখন তোমার ছোট পোলা জাহিদ আর এই শিউলি মিলে একটা নির্দোষ মেয়ের গায়ে কলঙ্ক ছিটাইছিল, তখন তোমরা এই সমাজের কথা মনে পড়ে নাই? যখন জাহিদ নিজের অন্যায়টা ঢাকার জন্য নিজের ভাইয়ের নামে মিথ্যে অপবাদ বাজারে ছড়াইছিল, তখন তোমার নীতি কোথায় ছিল? আর সমাজ যা ভাবার ভাবুক, যে কলঙ্ক ওরা আমাদের গায়ে মাখাইছে, সেই কলঙ্কর বর্ম বানিয়ে আমরা ওকে বুকের উপর রাজত্ব করব। শিউলি কাঁদো কাঁদো গলায় জাহিদের হাতে ধরে টানলো। জাহিদ, তুই কিছু বল না কেন? রফিক ভাই আমাদের এভাবে অপমান করছে, ওনাকে বাড়ি থেকে বের করে দাও। জাহিদ মাটির দিকে তাকিয়ে ফ্যাকাশে মুখে বসে রইল। ও সে খুব ভালো করে জানে এই ভিটার পুরো জমি আর রফিকের গায়ের জোরের সামনে সে একবারে শূন্য। রফিকের বের করে দেওয়ার ক্ষমতা এই গ্রামের কারণেই। রফিক মরিয়মের পোটলাটা ঘরে বড় কামরায় বারান্দায় রাখলো। যে কামরাটা আগে রফিক একা থাকতো, সেটা দরজায় আজ খুলে গেল নতুন বড় বউয়ের জন্য। রফিক শিউলি আর জাহিদের দিকে ফিরে শেষবারের মতো নির্দেশ দিল, শিউলি, আজ থেকে তুই এই বাড়ির ছোট বউ। ঘরে রান্নাবান্না, হাঁড়ি মাজার, ঝাড়ু দেওয়া কাজ তোর। একদিন মরিয়ম তোদের সেবা করেছে, এখন তুই মরিয়মের দাসী হয়ে থাকবি। আর জাহিদ, তুই যদি এই ঘরে থাকতে চাস, তবে মরিয়মকে বড় ভাবি বলে ডেকে সম্মান দিয়ে চলবি। যদি এক চুল এদিক ওদিক হয়, তবে এক কাপড়ে তোরে দুজনে এই ভিড়া থেকে বের করে দেব। কথাগুলো বলে রফিক মরিয়মের দিকে তাকালো। উনার কঠিন চেহারায় এক চিলেতে আশ্রয়ের অবিশ্বাস্য ভেসে উঠল। বউজান, তোমার ঘরে যাওয়া, আজ থেকে এই সংসারের সব সিদ্ধান্ত তুমি নিবা। মরিয়ম সোজা হয়ে দাঁড়ালো। সে জাহিদ আর শিউলির স্তম্ভিত পরাজিত মুখের দিকে এক নজর তাকালো। যে শিউলি কাল বিজয়ের হাসি হেসেছিল, আজ তার চোখে শুধু পরাজয়ের ভয়ের ছাপ। আর যে জাহিদ তাকে দাসী বানিয়ে রাখতে চেয়েছিল, সে আজ নিজের ভাইয়ের দয়ায় এই ভিটায় পড়ে আছে। মরিয়ম ধীরে পায়ে ঘরে ঢুকে গেল। তার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। পথটা সহজ না, কিন্তু রফিকের মতো এক পাহাড়ের মতো শক্ত পুরুষের পাড়ে দাঁড়িয়ে আজ তার কোনো অবহেলিত মুক্ত নয়, এবং সংসারে আসল রানী। শ্রাবণের শেষে বিকেলে হালকা রোদ ছড়িয়ে পড়েছে পরিপুর গ্রামে আঁকাবাঁকা মাটির পথে। কাঁঠাল গাছের পাতায় চুইয়ে ঝড়ের পানি ফোঁটাগুলোতে রোদের আলোয় লেগে হীরের টুকরোর মতো চমকাচ্ছে। কিন্তু রফিক শেখের বিশাল টিউটোরিয়ালের দোলানটা ঘরের চত্বরে থমথমে ভাবটা যেন কাটতে চাইছে না। যে সংসারে এতদিন মরিয়ম ছিল অবহেলিত, নীরবে চোখের পানি ফেলার এক কনিষ্ঠ বউ, সেই সংসারে পরিবেশে এক নিমিষে বদলে গেছে। আর সেই সংসারে বাড়ির বউ রফিক শেখের অর্ধাঙ্গিনী। ঘরের উত্তরে বারান্দায় বসে মরিয়ম কুলোর ধারে কান ঝরছিল। তবে গায়ে একটি সাদা জমিনের ওপর লাল পাড়ের সাধারণ সুতি শাড়ি, চুলে আলতো করে খোপা বাঁধা, মুখে কালকে সেই হালকা হালকা ভয়ে। রফিক ধীরে পায়ে বারান্দায় কাঠের খুঁটিটার পাশে এসে দাঁড়ালো।
ধান ঝাড়া কাজটা কি এখনই করতে হবে মরিয়ম? কাল রাত থেকে তোমার শরীরে তো জ্বলন্ত জ্বরটা কমেনি। একটু জিরিয়ে নিলে হতো না? রফিক শেখের গলার স্বর অত্যন্ত নিচু এবং ভারী, কিন্তু তাতে ছিল এক অপরিসীম যত্ন ও সম্মান। মরিয়ম হাত থামলো, চোখ তুলে রফিকের দিকে তাকিয়ে আলতো হাসলো, যে হাসিতে ছিল এক ধরনের কৃতজ্ঞতা। না গো, জ্বরটা আর নেই। আর ঘরের কাজ ফেলে রাখলে ভালো লাগে না। আপনি হাটে যাবেন না? আপনার গায়ের চাদরটা গোছানো আছে, নিয়ে যান। রফিকের কাছে গিয়ে তবে এক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। সে খুব ভালো করে জানে মরিয়ম স্বভাবগতভাবে অত্যন্ত লজ্জাবতী ও নরম স্বভাবের মেয়ে। জোর করে উনার উপর স্বামিত্বর কোনো অন্যায্য দাবি সে কোনোদিনও চাপিয়ে দেবে না। তাদের মধ্যে যে সম্পর্ক সূচনা হয়েছে তা শুধু সমাজের মুখে চাবুক মারার জন্য নয়, বরং পারস্পরিক সম্মান, বিশ্বাস আর এক দৃশ্যমান মায়াও ভর করে দাঁড়িয়ে আছে। পকেট থেকে কয়েকটি লাল রঙের কাচের চুড়ি বের করে বারান্দার কোণে রাখা কাঠের জলচৌকির ওপর রাখলো রফিক। হাটের মোড়ে আসতেই, করিম মিয়া দোকানে দেখলাম, মনে হলো তোমার হাতে ভালো মানাবে, রেখে দিলাম, হাত ধুয়ে পরে নিও। কথাটি বলে রফিক আর এক মুহূর্তে না দাঁড়িয়ে চাদরটা গায়ে জড়িয়ে উঠোন পেরিয়ে রাস্তার দিকে পা বাড়ালো। মরিয়ম জল চোখের দিকে তাকালো। লাল কাঁচের চুড়িগুলো বিকেলের আবছায় আলোয় চকচক করছে। 4 বছরের সংসারে জাহিদ কোনোদিন তার পছন্দের তো দূর, একটা সুতোও নিজের ভালোবাসা কিনে দেয়নি। আর আজ রফিক শেখ, যাকে পুরো গ্রামে এক নামে ভয় পায়, সেই পুরুষটির কত যত্ন করে তার জন্য চুড়ি কিনে এনেছে। মরিয়মের চোখের কোণে এক ফোঁটা শিরশিরের মতো পানি জমে উঠল, তবে তা আনন্দের এক অদ্ভুত আত্মাতৃপ্ত। অন্যদিকে বাড়ির দক্ষিণে ছোট বাঁশঝাড়ের পেছনে চালটা গাছের ছায়ায় এক বিষাক্ত ষড়যন্ত্রের গন্ধ পাক খাচ্ছে। সেখানে পাশে দাঁড়িয়েছিল জাহিদার শিউলি, সাথে যোগ দিয়েছে তাদের পাশের বাড়ির চাচাতো ভাই বউ। তার নাম করিমন। গ্রামের দুই জাওয়ের কুটির সম্পর্ক চক্রান্ত তো নতুন কিছুই নয়। সেখানে শিউলি আর করিম দু জা মিলে যে এক নতুন বিষের হাঁড়ি জ্বালিয়ে বসেছিল। করিম পান পিক ফেলে শিউলি কানে কানে ফিসফিস করে বলল, ও শিউলি বুবু, তুমি তো এই ঘরে আগে বড় বউ ছিলা, আর আজ ওই ছুরিময় মরিয়ম এসে তোমার কথার ওপর চেপে বসলো। রফিক ভাই যেভাবে হুকুম দিল, তাতে তো মনে হয় না কাল থেকে তোমাদের দিয়ে ঘরের ঘরের ধান ভানাবে। শিউলির মুখখানার আগেও হিংসায় লাল হয়ে উঠল। সে হাতে নখ দিয়ে চালটা গাছের ছাল উতরাতে উতরাতে বলল, আমার মাথার উপর চাপড়ে ওই ভিখারির বেটি। ভাবতেও রাগ চটচট করে। জাহিদ তো একেবারে ভোতা বনে গেছে। ভাইয়ের এক ধমকে প্যান্ট পানি ছেড়ে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা জাহিদ দাঁতে কিরমির করে উঠল, মুখ সামনে কথা বল শিউলি। রফিক ভাইয়ের গায়ে জোর আর টাকার গরম কত, তার তোর জানা নাই? কাজে ডেকে এক রাতে আমার হাত থেকে ওরে কেড়ে নিল, আর আমি কিছুই করতে পারলাম না। গ্রামবাসীও তো এখন রফিকের ভয়ে শক্ত হাতে ভয়ে কিছু বলতে পারছে না। করে মুচকি হেসে জাহিদের দিকে তাকালো। আহারে জাহিদ ভাই, গায়ে জোর দিয়ে কি সব কাজ কয়? রফিক শেখ যত বড় বাঘই হোক না কেন, জঙ্গলে ফাঁদ পাতলে বাঘও কিন্তু খাঁচায় বন্দি হয়। তোমরা তো খালি চেঁচামেচি করতে জানো, বুদ্ধি তো মাথায় নাই। শিউলি উন্মুক্ত হয়ে করিমের হাতে চেপে ধরলো, কি বুদ্ধি আছে তোর মাথায় করিম? করিমন, খুলে বলতো, যেভাবে হোক ওই মরিয়ম আর রফিক ভাইয়ের এই সাজানো সংসার আমার ছায়াখার করা চাই। যে সতীন আমারে দাসী বানাতে চাই, উনারে আমি গ্রাম ছাড়া করবই। করিমের চারপাশে একটা চোখ বুলিয়ে নিল। বাঁশঝাড়ের পাতা বাতাসের দোলায় খসখস করে উঠেছে। কেউ কোথাও নেই। নিশ্চিত হয়ে সে শিউলি আর জাহিদের গা ঘেঁষে দাঁড়ালো। শোনো করিমন, কণ্ঠস্বর একদম নামিয়ে আনলো, যে মাটির পোকা শুনতে না পায় রফিক শেখের অহংকার উনার ইজ্জত আর ক্ষমতা নিয়ে, তাই না? আর মরিয়মের শক্তি কোনটা? উনার ওই সতীপানা আর নরম স্বভাব। আমরা যদি এমন একটা চাল চালি, যেখানে রফিক শেখের নিজের হাতের মরিয়মের এই ঘর থেকে তাড়িয়ে দেবে, কোনো রক্তপাত হবে না, কোনো চেঁচামেচি হবে না। রফিক ভাই নিজেই মরিয়মের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, আর গ্রামবাসী থুথু দেবে ওনার মুখের ওপর। জাহের চোখে এক অদ্ভুত দ্রুত আলো জ্বলে উঠলো। কি চাল বলতো? কিভাবে কি করবি? করিম এক বিষাক্ত হাসি হাসলো। এখনই সবটা বলা যাবে না। দেওয়ালে কান থাকে আর বাতাসেরও চোখ থাকে। তোমরা শুধু প্রস্তুত থেকো। হাট থেকে রফিক ভাই ফিরুক আর শাশুড়ি মাও যখন কাল সকালে পাশের গ্রামে যাবে, ঠিক তখনই আমরা প্রথম কদমটা ফেলবো। আমি আর শিউলি বাবু মিলে এমন এক জাল বুনবো, যা এই দুই জায়ের হাতে রফিক আর মরিয়মের সংসারটা তাসের ঘরে মতো গুড়িয়ে দেবে। শিউলি বাঁকা হেসে বলল, তবে তাই হোক। আমিও দেখবো কতদিন ওই মরিয়ম বড় বউ হয়ে তাল কামাল লাগিয়ে ঘুরে বেড়ায়। তিনজনে মিলে ফিসফিস করে আরো কিছু গোপন পরামর্শ করলো। কি সেই কুৎসিত চক্রান্ত! সে
জালের ফাঁদে তো আর কেউ জানতে পারলো না। কিন্তু বাতাসের যে আশঙ্কাজনক ঝড়ের আলনা ফুটে উঠল। সন্ধ্যা নামার মুখে বৃষ্টি আবার হালকা গুড়িসুড়ি হয়ে নামলো। রফিক হাট থেকে ফিরে এলো। ওর এক হাতে বাজারের থলি আর অন্য হাতে একটা কাঠের তৈরি সুন্দর সুগন্ধিত তেলের কৌটা। ছায়াটা বারান্দায় কোণে রেখে সে শটান ঘরে হেঁটে গেল। মরিয়ম তখন বারান্দায় ঢুকছিল। রফিকের ভেজা ফতুয়া দেখে সে ব্যস্ত হয়ে উঠল। একটু দাঁড়ান, আমি শুকনো তোয়ালে নিয়ে আসছি। এভাবে বৃষ্টিতে ভিজলে আপনাকেও তো ঠান্ডা লেগে যাবে। মরিয়ম ঘরের ভেতর থেকে পরিষ্কার একটি গামছা এনে রফিকের হাতে দিল। রফিক গামছাটা নিয়ে, কিন্তু ওর চোখে রয়ে গেল মরিয়মের হাতে দিকে। মরিয়মের হাতের কবজির ফর্সা কবজি জলজল করছে সেই লাল কাঁচের চুড়ি। রফিক শেখের গম্ভীর মুখে এক চিলিতে তৃপ্তির হাসি ফুটে উঠল। ওর গাল আওয়াজে আর নরম হয়ে এলো। চুড়িগুলো ভালো লেগেছে। মরিয়ম একটু মাথা নিচু করে লজ্জা হয়ে গেল। ধীরে কণ্ঠে বলল, খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনি প্রতিদিন এভাবে আমার জন্য জিনিস আনলে আমার কেমন যেন অপরাধ বোধ হয়। রফিক গামছাটা দিয়ে চুলে মুছতে মুছতে একটু এগিয়ে এলো, তবে কোনো অনুচিত স্পর্শ ছাড়াই। উনার চোখে ছিল এক আঘাত সম্মানের ছায়া। অপরাধ বোধ কিসের মরিয়ম? তুমি এই ঘরের লক্ষ্মী। প্রতিদিন যে সংসারে তোমার শুধু অবহেলা আর অপবাদ দিয়েছে, সে সংসারে তোমার হাসি মুখে রাখা আমার দায়িত্ব। আমি কোনো দয়া করছি না, এটা তোমার প্রাপ্য সম্মান। কথাগুলো শুনে মরিয়মের মনটা এক অদেখা অনুভূতিতে ভরে গেল। সে মৃদুস্বরে বলল, আপনার চা করে নিয়ে আসি। বৃষ্টির দিকে একটু গরম চা খেলে শরীরটা ভালো লাগবে। হ্যাঁ, আনো। রফিক ধীরে পায়ে ঘরে গিয়ে বসলো। মরিয়ম রান্নাঘরে গিয়ে পা বাড়ালো, কিন্তু সে টের পেল না অন্ধকার উঠোনে ওপাশ থেকে দুধ চোরা বিষাক্ত চোখ তাকে গিলে খাওয়ার মতো করে দেখেছে। শিউলি বারান্দায় অন্ধকারে টোনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চাপছিল। সে মনে মনে বলল, হাসো মরিয়ম, যত পারো হেসে নাও। রফিক শেখের ভালোবাসার সাগরের সাঁতার কেটে নাও, কিন্তু কালকের পর ওই রফিক শেখ তো তোমার এ ছায়ের মতো ছুঁড়ে ফেলবে। তখন তোমার বাঁচানোর মতো দুনিয়ায় কেউ থাকবে না। রাতের নিস্তব্ধতা নেমে এলো পরিপুর গ্রামে। ঝিঝি পোকার ডাক আর চালতা পাতার উপর বৃষ্টির টুপটুপ শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। এক ছাদের নিচে দুই মেরুন জীবন শুরু হয়ে গেল। একদিন রফিক আর মরিয়মের সম্মান ও ভালোবাসা গড়ে ওঠার এক নতুন বন্ধন, আর অন্যদিকে জাহিদ, শিউলি ও করিম উন্মেষার বুনে যাওয়ার এক কুটিল চক্রান্তের গোপন ফন্দি। ঝড় আসছে, আর সেই ঝড়ে কার ঘর ভাঙবে সে আর কে ধূলিসাৎ হবে, তা জানার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন গল্পটি কেমন হয়েছে। গল্প অবহেলা মুক্ত চলবে।